আর আজ দিল্লিতে বিরোধীদের টিম ইন্ডিয়ার বৈঠক। ইন্ডি জোটের বৈঠক কি বাহানা? দল বাঁচাতে দিল্লিতে তৃণমূল শীর্ষ নেতৃত্ব, এই প্রশ্নই কিন্তু এই মুহূর্তে ঘুরছে। আর কিছুক্ষণের মধ্যেই তো এই বৈঠক হবে। তার আগে দিল্লিতে বিরোধীদের টিম ইন্ডিয়ার বৈঠকে ইন্ডি জোটের বৈঠক কি বাহানা, এই প্রশ্নই কিন্তু উঠছে। মৈত্রী, তোমার কাছেও এই প্রশ্নই থাকবে, ইন্ডি জোটের বৈঠক কি আজ বাহানা? বৈঠক নিঃসন্দেহে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈঠক। তার কারণ তৃণমূল কংগ্রেস তারা তাদের ক্ষমতা হারিয়েছে রাজ্যে, এবং গত কয়েক বৈঠকে যদি দেখা যায় ইন্ডিয়া জোটের বৈঠকে তৃণমূল কংগ্রেস কিন্তু ইন্ডিয়া জোটের বৈঠক থেকে কিছুটা বলা যেতে পারে দূরত্ব বজায় রাখছিল। তার সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের শীর্ষ নেতৃত্ব কোনোভাবেই বৈঠকে যোগ দিচ্ছিল না। কিন্তু এই মুহূর্তে রাজ্যে ক্ষমতা হারানোর পর তৃণমূল কংগ্রেসের জন্য ইন্ডিয়া জোট একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় চলে গিয়েছে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেওয়া এবং আগামী দিনের বিজেপি বিরোধী আন্দোলনকে গড়ে তোলার জন্য সেটা একটা বড় অঙ্ক। কিন্তু শুধু এইটুকুই নয়, এমনটাই কিন্তু সূত্র মারফত আমরা জানতে পারছি। এই ভিজিটের সঙ্গে সঙ্গেই কিন্তু এই দিল্লি সফরের সঙ্গে সঙ্গে কিন্তু যে সাংসদ এবং রাজ্যসভা, লোকসভা এবং রাজ্যসভার সাংসদদের মধ্যে যে ভাঙন রয়েছে, সেই ভাঙন আটকানোরও কোথাও একটা চেষ্টা রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আগে কিছু সাংসদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কিছু সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছিলেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্লোজ সার্কিটে যারা রয়েছেন সেই সমস্ত নেতারা তারাও কিছু সাংসদদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে কনভিন্স করারও একটা চেষ্টা করা হবে। তাদের সাথে দিল্লিতে বেশ কিছু বৈঠক হতে পারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। ফলে সব মিলিয়ে একদিকে যেমন দেশের মঞ্চে নিজেদেরকে পোক্ত করা এবং বিরোধী মঞ্চে নিজেদের অবস্থানটা একটু পোক্ত করা, এবং তার সঙ্গে সঙ্গে দলের বা বলা যেতে পারে ঘর গুছানো, এই দুটোই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে দিল্লির তৃণমূল কংগ্রেসের দুই শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি সফরের একটা অন্যতম মূল কারণ বলে যেটা জানা যাচ্ছে। বেশ, একেবারে। আর দিল্লিতে বেসুরো সাংসদদের তৎপরতা, ঘুটে সাজাচ্ছে বেসুরো সাংসদরা। স্পিকারকে চিঠি দেবার তোড়জোড় কি শুরু? জানবো, আবির রয়েছে আমাদের সঙ্গে। আবির, দেখো, প্রথমত হচ্ছে এর আগে যতবার আইএনটিআই এর বৈঠকগুলি হয়েছে সেই বৈঠকের সময় দেখতে পাওয়া গিয়েছিল যে তৃণমূল কংগ্রেস কার্যত অন্যান্য রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে একটা দাদাগিরি তারা দেখাতো এবং কংগ্রেসের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলত, এবং সবটাই ছিল রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে। এবং তৃণমূল কংগ্রেসকে নিয়ে বলা হতো যে আইএনটিআই এর মধ্যে একটা আলাদা করে ব্লক রয়েছে, যে ব্লকে একাধিক নেতা তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ, এবং সেই বিষয়ে তারা কথা বলতে শুরু করেছিল। তো বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে যখন আইএনটিআই এর বৈঠক হচ্ছে, সেখানে দাঁড়িয়ে দুটো বিষয়ে তৃণমূল কংগ্রেস ভীষণ রকম চিন্তার মধ্যে রয়েছে। প্রথম, যে আজকে যে জোটের বৈঠক, সেই বৈঠকের থেকেও কি বেশি গুরুত্ব পেয়ে যাবে যে তৃণমূল কংগ্রেসের লোকসভা রাজ্যসভা সাংসদদের কারোর ইস্তফা দেওয়া, কারোর অন্য ব্লক তৈরি করে যাওয়া। দ্বিতীয়ত হচ্ছে এতদিন পর্যন্ত সংখ্যাতত্ত্বের ভিত্তিতে আসন, রাজ্য দখল, এসবের ভিত্তিতে তৃণমূল কংগ্রেস যে ধরনের ভূমিকা পালন করতে পারে, তখন বাকি রাজনৈতিক দলগুলো তারা সেই ভূমিকা পালন করতে তাকে দেবে কিনা, বিশেষ করে হচ্ছে কংগ্রেসের তরফ থেকে। এবং গত কয়েকদিন ধরে কংগ্রেস যে ভূমিকা পালন করেছে, যেভাবে বারবার ধরে তাদের সঙ্গে কথা বলেছে, বিভিন্ন ইস্যুদের পাশে থাকার বার্তা দিয়েছে, তাতে এটা স্পষ্টত কংগ্রেস বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছে যে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে প্রচন্ড অসুবিধাতে, তারা নিজেদের গৃহদাহ মেটাতে পারছে না। এই অবস্থাতে দাঁড়িয়ে তাদের নতুন করে কোনো বলার জায়গাটা নেই। ফলে যে প্রস্তাব তারা দেবেন সেই প্রস্তাবের মধ্যেই তাদেরকে চলতে হবে। ফলে ঘরে এবং বাইরে দুই বিদ্রোহের মধ্যে দিয়ে আজকে আইএনটিআই এর বৈঠকে তৃণমূল কংগ্রেস যোগ দিয়েছে, এবং অনেকেই বলছেন রাজনৈতিক মহলের এই বৈঠকের ক্ষেত্রে যতটা না বেশি বৈঠক সংক্রান্ত বিষয় তারা দেখবেন, তার কারণ উত্তরপ্রদেশের সামনে নির্বাচন রয়েছে, এই বৈঠকের ক্ষেত্রে প্রাধান্য সেখানেই থাকবে। ফলে এক্ষেত্রে কোনোভাবেই উদ্দেশ্য থাকতে পারে না যে তৃণমূল কংগ্রেসের বিষয় নিয়ে পশ্চিমবঙ্গের মতো বিষয়কে ঘিরে আলোচনা চলবে। ফলে এই গৃহদাহ সামলে কিভাবে তৃণমূল কংগ্রেস এগোবে তারও একটা ইঙ্গিত আজ আইএনডিআই এর বৈঠক থেকে পাওয়া যেতে পারে। বেশ, একেবারে। আর শনিবারে তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের বক্তব্যের তেমন ইঙ্গিত ছিল, কি বলেছিলেন শোনা ব্যাপার। তো প্রাকৃতিক নিয়মেই যদি কোনো রাজনৈতিক দলে যখন ভাঙন শুরু হয়, সেটা হয়তো শুরু হয় একটা জায়গা থেকে। বিধানসভাতে যেটা ঘটেছে, পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে আমার অন্তত জানা নেই যে নির্বাচনী ফলাফল বেরোনোর এক মাসের মধ্যে বিরোধী দলের ৮০ জন সদস্যের মধ্যে ৬০ জন একযোগে তারা বেরিয়ে গিয়ে নেতৃত্বের প্রতি জিহাদ ঘোষণা করলেন। এটা একটা বিরল ঘটনা। তার কোনো প্রতিক্রিয়া একইভাবে আমাদের দলের লোকসভা সদস্যদের ক্ষেত্রে বা রাজ্যসভা সদস্যদের ক্ষেত্রে একেবারেই পড়বে না, এটা আমি মনে করি না।
আমি তো প্রথম দিনই বলেছি যে দলের ভবিষ্যৎ কি। আমি দলের কোনো ভবিষ্যৎ নেই, এ দল টিকবে না। আমার সঙ্গে দু একজন সাংসদের কথাও হয়েছে, তারাও বলছেন যে ওরা মোটামুটি প্রস্তুত, খুব শীঘ্রই হয়তো একটা কিছু ঘটতে চলেছে লোকসভার ক্ষেত্রে। তো লোকসভার ক্ষেত্রে যদি ঘটে তারপর রাজ্যসভাতেও ঘটবে। আবারও চলে যাও মৈত্রীর কাছে। মৈত্রী, এই পরিস্থিতিতে কোন পথে কংগ্রেস, কি ভাবছে হাইকমান্ড? তুমি প্রশ্নটা আরেকবার একটুখানি যদি রিপিট করো। মৈত্রী, আমি জানতে চাইছিলাম তোমার কাছে যে এই পরিস্থিতিতে কোন পথে কংগ্রেস, কি ভাবছে হাইকমান্ড? দেখো, কংগ্রেসের কাছে এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে, কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব সূত্রে আমরা যেটা জানতে পারছি যে কংগ্রেস এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসকে সঙ্গে নিয়ে চলবে, তেমনটাই তাদের ভাবনা। কিন্তু গত কয়েক বৈঠক যদি দেখা যায় বা বছর খানেকের যদি অভিজ্ঞতা দেখা যায়, কংগ্রেসের অভিজ্ঞতা কিন্তু খুব একটা সুমধুর নয় তৃণমূল কংগ্রেসকে নিয়ে। তার কারণ একাধিক ক্ষেত্রে দেখা গিয়েছে লোকসভায় কংগ্রেসের তরফ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই আন্দোলনের পথ থেকে সরে এসেছে তৃণমূল কংগ্রেস। এমনকি যখন ওম বিড়লারকে পদচ্যুত করার জন্য চিঠি দেওয়া হচ্ছে, সেই সময়ও কিন্তু তৃণমূল কংগ্রেস তাদের পক্ষে দাঁড়ায়নি এবং তৃণমূল কংগ্রেসের সাংসদরা সই করা থেকে বিরত থেকেছেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যে তৃণমূল কংগ্রেসের যে অবস্থান, সেটা কিন্তু বেশ কিছুটা আলাদা ছিল। এমনকি রাহুল গান্ধী তিনি যখন বারবার, একবার ভারত জোড়ো আন্দোলনের সময় যখন তিনি ভারত জোড়ো যাত্রার সময় যখন বাংলায় গিয়েছিলেন, তখন তাকে কিছুটা ব্যাকল্যাশের মুখে পড়তে হয়েছিল। এমনকি সাম্প্রতিককালে যখন নির্বাচনের মুখে রাহুল গান্ধী গিয়ে প্রচার করেছেন, সেই সময়ও কিন্তু তাকে কিছুটা ব্যাকল্যাশ সহ্য করতে হয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেস কিন্তু অনেকটাই জল মেপে তৃণমূলের সঙ্গে জুটছে। তবে তাদের একদিক থেকে তারা ধন্যবাদ। আজও হাজিরা এড়ালেন অভিষেক। ভবানী ভবনে হাজিরা এড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় সই জালিয়াতি মামলায় তাকে তলব করা হয়েছে। আজ হাজিরা এড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজও হাজিরা এড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভবানী ভবনে হাজিরা এড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ চক্রবর্তী। অনুপ, এর আগেও তো সিআইডি দপ্তরে হাজিরা এড়িয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই সময় অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছেন। আর আজকে কি জানা যাচ্ছে? বিধানসভায় সই জালিয়াতি মামলায় এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অসুস্থতার কারণ দেখিয়ে সিআইডির হাজিরা এড়িয়ে গিয়েছেন, কিন্তু তাকে দ্বিতীয়বার আবার তলব করা হয়েছিল। বলা হয়েছিল আজকে সরাসরি একেবারে সিআইডি ভবানী ভবনে তাকে হাজির হওয়ার জন্য। এক্ষেত্রে তিনি কিন্তু আজকেও হাজিরা এড়ালেন এমনটা বলা চলে। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে সিআইডির এই যে বিধানসভায় সই জালিয়াতি মামলায়, সেক্ষেত্রে তিনি বর্তমানে দিল্লিতে রয়েছেন, দলীয় কাজে যেমন রয়েছেন, তার পাশাপাশি এই মামলা হাইকোর্টে বর্তমানে পেন্ডিং রয়েছে, সেই কারণে তিনি আসতে পারবেন না এমনটা বলা হচ্ছে। এবং বিধানসভায় সই জালিয়াতি মামলায় এর আগে যখন তার বাড়িতে সিআইডি পৌঁছছিল, তাকে নোটিশ দেওয়া হয়েছিল, তিনি কিন্তু তার পরবর্তী জানিয়েছেন তিনি অসুস্থ রয়েছেন, সেই কারণে তিনি আসতে পারবেন না। তার পরবর্তীকালে দেখা গেল দ্বিতীয়বার আবার নোটিশ করা হলো এবং কালীঘাটের যে বাড়ি, সেই বাড়িতে গিয়ে তাকে নোটিশ করা হয়েছিল এবং সেখানেও বলা হয়েছিল আজকে ঠিক সকাল 11টার মধ্যে হাজিরা দিতে হবে এবং সিআইডির পক্ষে জিজ্ঞাসাবাদ করা হবে। এক্ষেত্রে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দুদিন আগে দিল্লি গিয়েছিলেন এবং আজকে জানালেন হাইকোর্টে গোটা এই মামলাটি ইতিমধ্যে পেন্ডিং রয়েছে এবং বর্তমানে দলীয় যে কাজ, সেই কাজে তিনি দিল্লিতে রয়েছেন, সেই কারণে হাজিরা দিতে পারবেন না এমনটাই সিআইডিকে স্পষ্ট করেছেন। আচ্ছা, বেশ, ধন্যবাদ।